হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। লাস্ট দুদিন হলো আমি পুরীতে আছি। আজকে আমার পুরীতে তৃতীয় দিন। এবং লাস্ট দুদিন ধরে আমি পুরীতে কিভাবে এসেছি, কোন হোটেলে আছি এবং পুরীতে পুজো দেওয়া এবং আমার হোটেল বুকিং সমস্ত কিছুই দেখিয়েছি। এই দুটো ভিডিও না দেখে থাকো, এই ভিডিওটা শেষ করে তোমরা ওই লাস্টের ভিডিওটাও দেখে নিতে পারো। এবং আজকে তৃতীয় দিন, আজকে আমি যাব পুরীর সাইট সিন করতে। এবং এই পুরীর সাইট সিনে উড়িষ্যা সরকারের তরফ থেকে একটা বাস বুকিং হয়ে থাকে। সেই বাসে করেই যাবো আজ সাইট সিন। অলরেডি বাজে সকাল 5:30, এবং আমার বাসটা ছাড়বে সকাল 6:30টায়। এবং সেটি ছাড়বে পুরীর পান্থনিবাস থেকে, যেখানে পুরীর সরকারি বাস স্ট্যান্ড। চলো সেখানে যাই এবং সেখানে গিয়ে সমস্ত কিছু তোমাদের বিবরণ দিচ্ছি, সেখানে বাস কেমন সব কিছু দেখাতে থাকবো। তো চলো আমার সঙ্গে তোমরাও চলো, তোমাদেরকেও সমস্ত কিছু সাইট সিন দেখিয়ে দেবো। স্বর্গদ্বার বিচ থেকে 2.7 কিলোমিটার প্রায় পায়ে হেঁটে আমরা চলে আসলাম পুরীর পান্থনিবাস বাস স্ট্যান্ডে। এবং আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ সেই বাসগুলো দাঁড়িয়ে আছে, এই বাসগুলোই ছাড়বে একটু পরে। এই বাসগুলো কিনা 2x2 পুশব্যাক বাস। এবং বাসের মধ্যেই দেখা যাচ্ছে যে বাইরে থেকে মোবাইল চার্জিং সব কিছুই করার ব্যবস্থা আছে। এবং চলো, এখন বাজে প্রায় ওই 6টার মতো। আমাদের বাস এখান থেকে ছাড়বে 6:30টায়। তো চলো বাস ছাড়ুক এবং বাসের ভিতরে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে। সময় সকাল 6:47। পুরীর পান্থনিবাস থেকে আমাদের বাস ছেড়ে দিল। এবং এই সরকারি বাসে একটা করে ট্যুর গাইড থাকে, এবং এই ট্যুর গাইড 3টে ভাষাতেই তোমাদের সমস্ত কিছু বুঝিয়ে দেবে, যেমন বাংলা, উড়িয়া এবং হিন্দিতে আমাদেরকে বুঝিয়ে দেবে। এবং এই ট্যুর গাইড বাস ছাড়ার সাথে সাথেই তোমাদেরকে পুরো ডিটেলসে বলে দেবে যে প্রথম কোন স্টপেজে নামবে, প্রথমে কি দেখবে, এবং সেখানে তোমরা কতক্ষণ সময় নেবে এবং কতক্ষণের মধ্যে বাসে ব্যাক করবে, তোমাদের সমস্ত কিছুই বুঝিয়ে দেবে। পৌঁছে গেলাম আমরা আমাদের প্রথমে স্টপ ধবলগিরি শান্তিস্তূপা। এবং এখানে যেহেতু পাহাড়ের ওপরে উঠবে, তাই এখানে আমাদের বাস উঠবে না। তাই আমাদের সমস্ত যাত্রীদেরকে নামিয়ে দিল। এবং তোমরা আমার সামনে দেখতে পাচ্ছ ছোট ছোট ট্রাভেলার আছে, এবং ওই ট্রাভেলারগুলি আমাদের এখন নিয়ে যাবে ওপরে। পৌঁছে গেলাম ধবলগিরির শান্তিস্তূপা। এবং এই ধবলগিরির শান্তিস্তূপার ওপরে এই চারদিকে 4টে গৌতম বুদ্ধের মূর্তি আছে। এবং এখানের ওপর থেকে তোমরা দেখতে পাচ্ছ নিচে একটা নদী বয়ে গেছে। এবং ওপরটা খুবই শান্তি, খুবই পিসফুলি ওপরটা। এবং মন্দিরের ওপরে থেকে নিচের চারিদিকের দৃশ্যটা খুবই অসাধারণ। দেখো, তোমরাও দেখো, তোমাদেরও খুব ভালো লাগবে। তাহলে আমরা এতক্ষণ দেখে নিলাম ধবলগিরির এখানে বৌদ্ধ মন্দির, এবং তোমাদেরকেও দেখিয়ে দিলাম। এটা খুবই শান্তিপূর্ণ একটা মন্দির, চারিদিকে একদম নিস্তব্ধ। চলে আসলাম নিচে, এবং আবার এই ট্রাভেলারে করে আমাদের ওই বড় বাসের কাছে যেতে হবে। এবং চলো বাসের কাছে যাই, এবং বাসের কাছে গিয়ে আবার নেক্সট কোন স্টপ আছে সেখানে যাব, এবং সেখানে গিয়ে তোমাদেরকেও দেখাতে থাকবো। দেখো আমাদের বাস চলে এসছে, তাড়াতাড়ি করে বাসে উঠে পড়ি। চলে আসলাম আমরা আমাদের দ্বিতীয় স্টপ লিঙ্গরাজ টেম্পল। এখানে ভগবান বিষ্ণু এবং ভগবান শিব দুজনেই একসাথে পূজিত হয়। এবং তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মন্দিরটা, তোমরাও দেখতে থাকো। লিঙ্গরাজ টেম্পলের ভেতরে আমি পুজো দিয়ে বেরোলাম। ভুবনেশ্বরে প্রচুর শিব মন্দির আছে, কিন্তু সব থেকে প্রসিদ্ধ হচ্ছে না এই লিঙ্গরাজ টেম্পল। কারণ এখানে ভগবান শিব এবং বিষ্ণু একসঙ্গে পূজিত হয়ে থাকে। এবং এখানে কোনো শিবের কোনো মূর্তি নেই বা শিবলিঙ্গ নেই। এখানে একটা বড় পাথর আছে, ওই পাথর থেকেই শিব আর বিষ্ণু রূপে একসাথে পূজিত করা হয়। এবং এখানে শুধু ওই পাথরই নেই, এবং আরও আশেপাশে 108টা মন্দির আছে। এবং 108টা মন্দির মধ্যে ছোট ছোট শিবলিঙ্গ আছে।
তোমরা চাইলে সেখানেও পুজো দিতে পারো। ভেতরে সব থেকে পাথরের মধ্যে যে পুজোটা হচ্ছে ওটাই আসল পুজো, আর তোমরা আসলে অবশ্যই ওখানে পুজো দিও। লিঙ্গরাজ মন্দিরের ভেতরে ক্যামেরা, মোবাইল ফোন, জুতো অ্যালাউ নেই, তাই ওখানে বাইরে স্ট্যান্ডে ক্যামেরা, মোবাইল ফোন, জুতো রেখে তোমরা ভেতরে প্রবেশ করতে হবে। তাই আমরা ভেতরটা তোমাদেরকে কিছু দেখাতে পারলাম না, যা দেখালাম বাইরে থেকে দেখালাম, এবং তোমরা বাইরে থেকেও পুরো চারিপাশটা দেখে নাও। এবং এই লিঙ্গরাজ টেম্পল 1000 বছর পুরনো। এই মন্দিরটি হচ্ছে কিনা পুরীর জগন্নাথ মন্দিরের থেকেও পুরনো। চলে আসলাম আমরা আমাদের নেক্সট স্টপ উদয়গিরি খণ্ডগিরি পর্বত। ধরো এখানে একটু পাহাড়ের ওপরে উঠতে হবে, যেতে থাকি এবং তোমাদেরকেও সমস্ত কিছু ঘুরিয়ে দেখাতে থাকি। তোমরাও চলো আমার সাথে। এবারে উঠবো আমরা উদয়গিরি পর্বতে, এবং এই উদয়গিরি পর্বতে উঠে আমাদের গাইড আছে এবং আমাদের গাইড সমস্ত কিছু ঘুরে দেখাবে, সমস্ত কিছু বুঝিয়ে দেবে। তোমরাও দেখতে থাকো, তোমরাও সমস্ত কিছু বুঝতে পারবে। साधु लोग पहले यहाँ पर बैठकर तपस्या करते थे। ठाकुरानी गुम्फा है यहाँ पर, देखिए ये वाला गुम्फा को देखिए, और थोड़ा ऊपर आइए। দেখুন গুম্ফা যখন তৈরি করেছিলেন তো উপরটা একটুখানি উপরে আছে উঁচু আর এটা নিচে, বডিটা এদিকে, পাশে বালিশটা আছে ওটা বালিশের মতন কাজ হবে। এটা আছে পাতালপুরি গুম্ফা। এখানে দুতলা বিশিষ্ট গুম্ফাও আছে। हमारा जैसे हम लोग डबल फ्लोर बनाते हैं ना, यहाँ पर साइड में देखिए ये लोग भी डबल फ्लोर बनाते हैं। मंचापुरी गुम्फा, এখানে দাঁড়িয়ে একটা ছবি তুলবেন সবাই। মঞ্চাপুরি গুম্ফা, এটা কি দোতলা? यहाँ पर একটা ফ্লোর আছে। আচ্ছা, এখানে দাঁড়িয়ে একটা ছবি তুলুন। মঞ্চাপুরি গুম্ফা, এটা সাধুরা বসে এখানে আগে তপস্যা করতেন। এই সাধুরা সুরক্ষা করার জন্য সম্রাট খারেবেল পাথরগুলোকে কেটে নতুন গুহাগুলো তৈরি করেছিলেন। सम्राट खारेबेल का इसलिए गुम्फा का नाम पड़ा है हाथी गुम्फा। खारेबेल ने यहाँ पर एक ब्राह्मी लिपि लिखी है, इसको हम लोग खारेबेल इंस्क्रिप्शन शिला लिपि बोलते हैं। ये पारली भाषा में लिखा हुआ है सम्राट खारेबेल का। सैंडस्टोन पत्थर होने का कारण ये धीरे धीरे नष्ट हो रहा है। ये साइड लाइन में पूरा नष्ट हो गया। ये ब्राह्मी लिपि है, पारली भाषा में लिखा हुआ है। আমাদের গাইড আমাদেরকে সমস্ত গুহাগুলো ঘুরিয়ে দেখালো, এবং তোমরা এখন দেখতে পাচ্ছ বাঘের মুখের মতন একটা গুহা। এবং এখন যেটা দেখছো এটা হচ্ছে সর্প গুহা। সমস্ত গুহাগুলো ঘুরে ভালো করে দেখে নিলাম। এবার আমরা যাব এখন খণ্ডগিরি পর্বতে, এবং ওপর থেকে চারিদিকের দৃশ্যটা খুবই অসাধারণ। চলে আসলাম উদয়গিরির একদম টপ ভিউতে। এখান থেকে খণ্ডগিরির পাহাড়টাও পুরোপুরি দেখা যায়, এবং এখানে জৈন মন্দির আছে, এবং এই জৈন মন্দিরটা একমাত্র সন্ধ্যাবেলায় খোলে, তাই আমরা ঢুকতে পারলাম না এবং তোমাদের দেখাতে পারলাম না। এবং তোমরা এই উদয়গিরির পাহাড় থেকে পুরো খণ্ডগিরি এবং উদয়গিরি পুরোটা দেখে নাও। পুরোটা আমি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখতে পাচ্ছ এটাই হচ্ছে সেই উদয়গিরির জৈন মন্দির, যেটা সন্ধ্যাবেলা খোলে একমাত্র। এখানে গেটের কাজ চলছে। এরপরে আমরা চলে আসলাম নন্দনকানন জুতে, এবং এই নন্দনকানন জুয়ের ভেতরেও আমাদের গাইড সমস্ত কিছু ঘুরিয়ে দেখাবে, এবং এখানে আমাদের পায়ে হেঁটে ঘুরতে লাগবে না।
এখানে ব্যাটারি চালিত টোটো আছে, সেই টোটোতে চেপে আমরা সমস্ত কিছু ঘুরবো এবং এখানে জঙ্গল সাফারি হয় এবং সেই জঙ্গল সাফারির বাসে করে আমরা বাঘ, সিংহ সমস্ত কিছুই দেখব। চলো তোমরাও আমার সঙ্গে চলো, সমস্ত কিছু দেখতে থাকো। এমন জায়গায় বসবো উল্টো দিকে নতুন রাস্তা আমরা এসেছি বলে নতুন রাস্তা দেখা যাচ্ছে তুলে নে তুই ওই দিক থেকে তো আরেকটু এগিয়ে তো ভালো হতো ये ट्रॉपिकल फॉरेस्ट कलेक्शन हुआ है, नाम ही इसका स्क्रूएल मोंगू। अच्छा, देखने की बार यही है, नाम है चिंपैंजी। एक का नाम মাত্র 10 মিনিট ভেতরে একটা মানুষকে মারতে পারে। নামটা আছে রসেল বাইকার। জুতে ঢুকেই আমরা প্রথমে বিভিন্ন প্রজাতির সাপ দেখে নিলাম এবং সেগুলো দেখে আবার চলে আসলাম টোটোতে। এবার টোটো করে যাব যেখান থেকে জঙ্গল সাফারি স্টার্ট হয়, সেই জঙ্গল সাফারির বাসের কাছে। এবং চলো সেখানে পৌঁছাই, পৌঁছে বাসে উঠি এবং বাসে উঠে সমস্ত কিছুই তোমাদেরকে দেখাচ্ছি। এবার আমরা উঠবো সেই জঙ্গল সাফারির বাসে। দেখো আমাদের সামনে বাস দাঁড়িয়ে আছে, একে একে সমস্ত যাত্রীরা উঠছে। চলো আমিও তাড়াতাড়ি উঠে পড়ি এবং দেখো আমি বাসের মধ্যে উঠে বসে গেলাম এবং বাসের জানালাগুলো পুরোপুরি বন্ধ থাকে যাতে কোনো পশু আক্রমণ না করতে পারে। চলো এবার ভেতরে যাচ্ছি এবং ভেতরে গিয়ে বেশি বকবক করব না, তোমাদেরকে সমস্ত কিছুই দেখাতে থাকছি। জঙ্গল সাফারি স্টার্ট করার 10 মিনিট পর সমস্ত কিছু জঙ্গল টঙ্গল দেখার পরে অবশেষে একটা বাঘ মামার দেখা পেলাম। অবশ্য তার পুরো শরীরটি আমাদের দেখা হয়নি, শুধুমাত্র তার মাথাটাই দূর থেকে দেখা হয়েছে এবং মোবাইল ক্যামেরাতে জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করছি। তোমরাও যদি দেখতে পাও বাঘটিকে অবশ্যই আমাকে কমেন্টে লিখো। বাঘ মামাকে দেখার পর অবশেষে আমরা সিংহকে দেখতে পেলাম এবং সিংহ পুরোপুরি শুয়ে আছে, সিংহর কোনো নড়নচড়ন নেই। এবার আমরা ঢুকছি হরিণ সাফারিতে এবং এই সাফারিতে আমাদের বাঘ মামা এবং সিংহ মশাই যতটা নিরাশ করেছে, হরিণগুলো কিন্তু ততটা আমাদের নিরাশ করেনি। দেখো এই রাস্তায় ঢুকতে না ঢুকতেই রাস্তার দুপাশ দিয়েই সমস্ত হরিণগুলো দাঁড়িয়ে আছে, দেখতে কি অসাধারণ লাগছে। অবশ্য কেন দাঁড়িয়ে থাকবে না, কিছুক্ষণ আগেই এই রাস্তা দিয়ে এদের সমস্ত খাবার দিয়ে গেছে, তাই সমস্ত হরিণ রাস্তার দুধারে এসে তাদের খাবারগুলো খাচ্ছে এবং সেই সময়ই আমাদের বাসটা ঢুকেছে। আমরা খুবই ভালোভাবে হরিণগুলোকে দেখতে পেয়েছিলাম। इसका माँ जो है व्हाइट टाइगर है और बाबा है इसका रॉयल बेंगल टाइगर। ये क्रॉस ब्रीड का बाघ है। अच्छा, किंतु समस्याটা হচ্ছে জঙ্গল সাফারি কমপ্লিট করার পর আমাদের দুপুরের ভোজন করতে হবে এবং এই দুপুরের ভোজনের জন্য আমরা এই জুয়ের ভেতরেই ওটিটিসির রেস্টুরেন্টে চলে এলাম এবং ওখান থেকেই খাওয়া দাওয়াটা সেরে নিলাম। আমাদের জু ঘোরা কমপ্লিট হয়ে গেল, এরপর আবার বাসে যেতে হবে এবং বাসে প্রায় 2.5 ঘন্টা ফের জার্নি করতে হবে এবং 2.5 ঘন্টা পরে আসবে কোনারকের সূর্য মন্দির। চলো কোনারকের সূর্য মন্দিরে পৌঁছাই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে এবং তোমাদেরকেও দেখিয়ে দেবো। শেষে 2.5 ঘন্টা বাসের মধ্যে লম্বা ঘুম দিয়ে আমরা পৌঁছালাম কোনারকের সূর্য মন্দির এবং এই সূর্য মন্দিরের ভেতরে যাই, তোমাদেরকেও নিয়ে চলি এবং এই সূর্য মন্দিরের ভেতরে যে পাথরের সূক্ষ্ম সূক্ষ্ম কাজ আছে, সেই সূক্ষ্ম সূক্ষ্ম কাজগুলো তোমাদের সমস্ত কিছুই ঘুরিয়ে দেখাবো। সূর্য মন্দিরে প্রবেশ করার আগে আমাদের গাইড আমাদের সমস্ত যাত্রীকে লাইন দিয়ে দাঁড় করাচ্ছে, কারণ এখানে টিকিট সিস্টেম আছে। সূর্য মন্দিরের ভেতরে ঢুকে আমরা প্রথমে দেখতে পাচ্ছি
একটা অসাধারণ কাজ, যেখানে মানুষ নিচে, তার ওপরে হাতি এবং তার ওপরে সিংহ দাঁড়িয়ে আছে। এবং এই কোণারকের সূর্য মন্দির প্রায় 800 বছরের পুরনো। এই মন্দিরটি এত পুরনো হয়ে যাওয়ার কারণে এখানে পাথরের যে ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো আছে সেগুলো সমস্ত কিছুই আস্তে আস্তে ধ্বংস হতে শুরু করে দিয়েছে। এবং এই কোণারকের সূর্য মন্দিরে প্রবেশ করার জন্য পার পার্সন 40 টাকার এন্ট্রি ফি আছে। এবং এই এন্ট্রি ফিটা আমাদের গাইডকে আমরা দিয়ে দিয়েছিলাম, গাইডই আগে থেকে বুক করে রেখেছিল। দেখা হয়ে গেল কোণারকের সূর্য মন্দির। এবারে যাব চন্দ্রভাগা সি বিচে। চলো চন্দ্রভাগা সি বিচে পৌঁছাই এবং দেখে ওখানে গিয়ে তোমাদেরকেও দেখাবো। চলে আসলাম আমরা আমাদের শেষ এবং অন্তিম স্টপ চন্দ্রভাগা সি বিচ। এবং এই চন্দ্রভাগা সি বিচ আমরা যখন পৌঁছালাম তখন প্রায় সন্ধ্যা নামছে। এবং এই সন্ধ্যার সময় চন্দ্রভাগা সি বিচের দৃশ্যটা খুব অসাধারণ। এখানেই আমার পুরী ভ্রমণ সম্পূর্ণ হয়ে গেল। এবং তোমরা যদি এতদূর ভিডিওটা দেখে থাকো, তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করে দিও এবং কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানিও। এবং এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো বাই।